আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ১১ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি বললাম, "কি হলো?" নীরা বলে, "একটা কথা রাখতে হবে।" আমি বললাম, "বলো না জান পাখি, কি করতে হবে?" হঠাৎ নীরা বলে, "ওই শাকচুন্নিটাকে চড় মারতে হবে।" এটা শুনে আমার মাথা ঘুরে গেল। এটা কি করে করব? আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। ভাবতে পারিনি এই পাগলি মেয়েটা আমার কাছে এমন কিছু আবদার করবে। আমি বললাম, "কি? কিন্তু কেন?" নীরা বলে, "জানি না আমি, কিন্তু মারতেই হবে। নয়তো আজ থেকে আমি তিশার কাছে ঘুমাবো।" আমি বললাম, "জান পাখি, এটা কি বলছো তুমি? এত মানুষের মধ্যে কি করে?" নীরা বলে, "বাই, আমি আপনাকে ফলো করব।" এই বলে নীরা চলে গেল। আমি বললাম, "এটা কি জ্বালায় পড়লাম আমি? আল্লাহ বাঁচাও আমাকে। কি জন্য যে আজ আমি এখানে আসলাম? কি করি এখন? আমার নীরপাখিটাও না এমন এমন বায়না করে, মনে হচ্ছে ঘন পিটুনি খাওয়াবে আমাকে।" তিশা বলে, "কি গো ভাবি, কই ছিলে এতক্ষণ?" নীরা বলে, "তোমার ভাইয়ের সাথে।" তিশা বলে, "বাহ বাহ, চলো চলো, মেয়ের গায়ে হলুদ দিতে হবে।" এরই মধ্যে আমি আসি। আমাকে দেখে নীরা বলে, "চলো চলো, আমরা যাই। বাসায়ও তো যেতে হবে।" এদিকে সবাই হইচই করে মজা করছে, কিন্তু আমি ভাবছি কি করে সোনিয়াকে মারা যায়। আমি বিড়বিড় করে বললাম, "ধুর, এভাবে কি আর সবার সামনে মারা যায়?" নীর যেভাবে বলল, মনে হচ্ছে আমি গিয়ে বললেই মেয়েটা ওর গাল এগিয়ে দেবে, আর আমি টকাশ করে একটা মেরে দেব। হ্যাঁ, আমি নীরকে মারি, কিন্তু ভালোবাসি তাই মারি। তাই বলে অন্য মেয়েকে কি করে বোঝাই আমি ওকে? হে আল্লাহ, পথ দেখাও। এদিকে নীরা বুঝলো আমি ওর সাথে যাই করি না কেন, অন্য কোনো মেয়েকে টাচ করার সাহস আমার নেই। কিন্তু আমার হাতে যে ওই মেয়েকে মার খাওয়াবেই, নীরা অনেক চিন্তা ভাবনা করে প্ল্যান করলো কিভাবে আমার হাতে ওকে মার খাওয়াবে। অনেক ভেবে চিন্তে একটা বুদ্ধি বের করলো। নীরা ইচ্ছে করে সোনিয়ার গায়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার নাটক করলো। পরে গিয়ে পা ধরে চেঁচাতে শুরু করে। আমিও পেয়ে গেলাম সুযোগ। এই উসিলে গিয়ে আমাকে একটা থাপ্পড় মেরে দিতে হবে। আমি দেরি না করে সোনিয়া কিছু বোঝার আগে একটা থাপ্পড় মেরে দেই। আমি বললাম, "সাহস কি করে হয় তোমার ওকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া?" তিশা বলে, ভাইয়া, আর সিন ক্রিয়েট করিস না।" আমি বললাম, "নীরা চলো, এখানে আর এক মুহূর্ত না।" নীরা বলে, উঠতে পারছি না তো, পায়ে ব্যথা।" এই কথা শুনেই আমি নীরাকে কোলে তুলে নেই। তারপর সবার সামনে দিয়ে হন হন করে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। এদিকে নীরা সোনিয়ার দিকে তাকিয়ে মুখ ভেচকি দিয়ে আমার গলা জড়িয়ে ধরে। তিশা ব্যাপারটা বুঝতে পেরে মনে মনে হাসতে থাকে। আমি নীরাকে গাড়িতে বসিয়ে দেই। আমি বললাম, "নীর পাখি, কোথায় লাগছে আমাকে দেখাও, খুব ব্যথা করছে, চলো এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই।" তিশা বলে, "হ্যাঁ ভাইয়া, ডাক্তার কাছে নিয়ে চল, ২-৪টা ইঞ্জেকশন দিলেই ঠিক হয়ে যাবে। ভাবির পায়ে তো খুবই ব্যথা, দেখলি না ভাই, দাঁড়াতেই পারছে না, তাই না ভাবি?" নীরা আমতা আমতা করে বলে, "না মানে হ্যাঁ।" তিশা বলে, "দেখছিস ভাইয়া, ভাবি কেমন তোতলাচ্ছে, ব্যথায় কথাও বলতে পারছে না।" নীরা চোখ বড় বড় করে তিশার দিকে তাকিয়ে মনে মনে বলে, "বাদরানি মেয়ে, ইচ্ছে করে আমাকে এমন টেপে ফালানো হচ্ছে না? উত্তিনি, বদমাস ভাই, শয়তানি বোন, তোকে দেখে নেব।" নীরা বলে, "আমার কিছু হয়নি, এমনি ঠিক হয়ে যাবে।" আমি বললাম, "কিন্তু নীর পাখি?" তিশা বলে ওঠে, "ভাই, তুই ভাবির কথা শুনিস না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে চল।" মুখে হাসি চেপে রেখে বলে তিশা। নীরা আবার বিড়বিড় করে বলে, "শাকচুন্নি, ইচ্ছে করছে দুই ভাই বোনকে কুচি কুচি করে কেটে জিলাপি বানাই।" নীরা বলে, "বললাম তো আমার কিছু হয়নি, আমি ডাক্তারের কাছে যাব না, বাসায় যাব।" আমি কিছু একটা ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে যাই। রাস্তায় হঠাৎই নীরা চেঁচিয়ে উঠে বলে, "এই এই, গাড়ি থামান, গাড়ি থামান।" নীরার কথা মতো আমি ধরপড় করে গাড়ি ব্রেক করি। আমি বললাম, "কি হলোটা কি?" নীরা বলে, "নামেন নামেন তাড়াতাড়ি।" তিশা বলে, "কেন, নামবো কেন?" নীরা বলে, "নামতে বলছি তাই।" নীরা হুড়মুড় করে গাড়ি থেকে নেমে পড়ে। আমি আর তিশাও নেমে আসি। নীরা হাত দিয়ে ইশারায় তেঁতুল গাছ দেখিয়ে দেয়। আমি বললাম, "কি বোঝাতে চাচ্ছ?" নীরা বলে, "আমি তেঁতুল খাবো।" আমি বললাম, "চলো, মার্কেট থেকে কিনে দিচ্ছি।" নীরা বলে, "না না, আমি এই গাছের তেঁতুলই খাবো।" তিশা বলে, "পাগল হলে নাকি, তেঁতুল পাড়তে গিয়ে মার খাবো নাকি?" নীরা তিশার দিকে রাগি চোখে তাকায়, আর তিশা চুপ মেরে যায়। আমি বললাম, "জান পাখি, মার্কেট থেকে আমি এত্তগুলো তেঁতুল কিনে দেবো, কিন্তু এখান থেকে না, গাছওয়ালা পিটাবে তো।" নীরা বলে, "না না, আমি এগুলোই খাবো।" বলেই মাটিতে লাফালাফি করছে। তিশা বলে, "ভাবি, তোমার পায়ে না ব্যথা?" তিশার কথায় নীরা ভ্যাবাচাকা খেয়ে যায়। সে কি করবে ভেবে পাচ্ছে না। নীরা মনে মনে বলে, "এর শাকচুনি তো আমাকে খুবই জ্বালাচ্ছে।" তারপর আমাকে উদ্দেশ্য করে বলে, "এখন কমে গেছে, আপনি কি তেঁতুল পারবেন নাকি আমি?" আমি বললাম, "আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু পারবো কি করে?" নীরা বলে, "গাছে ওঠে, নয়তো ঢিল ছুঁড়ে।" তিশা বলে, "ভাই, ভাবি কিন্তু তোকে আজ নির্ঘাত মার খাওয়ানোর চিন্তা করে রেখেছে।" নীরা বলে, "তুমি চুপ করবে?" আমি কয়েকটা ছোট ঢিল নিয়ে গাছের দিকে ছুড়লাম, কিন্তু একটাও পড়ল না। নীরা বলে, "এভাবে সারাদিন ঢিল ছুড়লেও একটাও পড়বে না।" আমি বললাম, "তো?" নীরা আশেপাশে খুঁজে একটা বড় আকারের ঢিল এনে আমাকে দেয়। নীরা বলে, "এটা দিয়ে মারেন, একটা না একটা পড়বেই।" তিশা বলে, "ভাই না।" নীরা বলে, "আর একটা কথা বললে এই ঢিলটা দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব।" এই কথা শুনে তিশা চুপ মেরে যায়। আমি ঢিলটা মেরে দেই, আর অনেকগুলো তেঁতুল পড়ে। নীরা সেগুলো কুড়োতে শুরু করে। এদিকে আমি লক্ষ্য করে দেখি 2-3টা লোক আর মহিলা ওই ঢিলটা হাতে নিয়ে চিল্লাতে চিল্লাতে আমাদের দিকে এগিয়ে আসছে। তিশা তো ওদের দেখেই দৌড়ে গিয়ে গাড়িতে বসে পড়ে বলে, "ভাই, ওই তেঁতুল পোকাটাকে নিয়ে এখনই ভাগ।" আমি নীরাকে ডাকলেও নীরা ওঠে না। পরে আমি নীরাকে পেছন থেকে চ্যাংমোড়া করে তুলে দৌড়ে দিই। গাড়িতে বসে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে আসি। নীরা বলে, "আপনি আমাকে এভাবে তুলে আনলেন কেন?" আমি কিছু বলার আগেই তিশা বলে, "ওভাবে না আনলে আজ ওরা নীর পাখিকে একদম তেঁতুল পাখি বানিয়ে দিত।" আমি তিশার কথা শুনে হো হো করে হেসে উঠি। নীরা বলে, "যত সব বাজে কথা, নাও এবার খাও।" তিশা বলে, "নো, অনেকগুলো থ্যাংক ইউ ভাবি, তুমি খাও।"
নীরা আমাকে তেঁতুল দিতে চাইলো, কিন্তু আমি খাবো না বলে দেই। নীরা আনমনে তেঁতুল খেতে লাগলো। কিছু দূর আসতেই হঠাৎ নীরা আবার চেঁচিয়ে ওঠে গাড়ি থামানোর জন্য। তিশা বলে, আরে ভাই তুই গাড়ি থামালি কেন? তখনকার অর্ধেক কাজটা এখন পূরণ করে দেবে ভাবি। আমি বললাম, কি খাবে জান পাখি? নীরা মিষ্টি একটা হাসি দিয়ে বলে, ফুচকা। আমি বললাম, তুমি থাকো, আমি আনছি। নীরা বলেন, না আমিও যাব। আমি বললাম, ঠিক আছে নামো। আমি আর তিশা গাড়ি থেকে নেমে যাই। নীরা গাড়ি থেকে নামতে শাড়ির কুচির উপরে পা পরে খুলে যায়। নীরা বলে, হাই আল্লাহ। নীরার মুখে এই কথা শুনে দেখে নীরার শাড়ি খুলে গেছে। আমি বললাম, ও শেট, তিশা তোর ভাবিকে আড়াল করে দাঁড়া। আমি গাড়ির দরজা খুলে এক পাশ থেকে নীরাকে আড়াল করে দাঁড়াই। নীরা শাড়ি গুটিয়ে নিয়ে দাঁড়ায়। আমার দিকে তাকিয়ে দেখে আমি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি বললাম, ইচ্ছে করছে থাবড়িয়ে গাল লাল করে দেই। ভাগ্যিস এখানে কোনো লোকজন নেই, নয়তো কি হতো। হ্যাঁ? নীরা বলে, বকছেন কেন? কুচিটাই তো খুলেছে, শাড়ি তো ঠিকই। আমার দিকে তাকিয়ে চুপ মেরে যায়, কথা শেষ করে না নীরা। আমি শাড়ির কুচি ঠিক করে গুজে দিতে গেলাম। নীরা বলে, আমি পারবো। আমি বললাম, চুপ। শাড়ির কুচি গুজে দেবার সময় নীরার পেটের সাথে আমার হাতের ছোঁয়া লাগতেই নীরা আমার হাত চেপে ধরে। নীরা বলে, আমি করি প্লিজ। আমি কিছু না বলে ছেড়ে দিলাম। তারপর নীরা কুচি গুজে শাড়ি ঠিক করে নেয়। তিশা বলে, কি ম্যাম, ভালো করে ঠিক করে নিয়েছেন তো সব? রাস্তায় কিন্তু ফাঁকা পাবেন না। আমি বললাম, দুটোকেই থাবড়িয়ে ঠিক করে দেবো, সবসময় ফাজলামি। চুপচাপ গাড়িতে বসো, আমি ফুচকা নিয়ে আসি। বলেই চলে যাই ফুচকা আনতে। তিশা বলে, ভাবি কাজটা তুমি মোটেই ঠিক করোনি আজ। নীরা তেঁতুল খেতে খেতে বলে, কেন, আমি আবার তোমাকে কি করলাম? তিশা বলে, মেয়েটাকে শুধু শুধু মার খাওয়ালে আজ। তিশার কথা শুনেই নীরা খাওয়া বন্ধ করে মনে মনে বলে, এই পেতনি, তোর কেন এত গা জ্বলছে রে? দরদ একদম উতলে পড়ছে না? জানা ওর কাছে তোর রাক্ষস ভাইটাকে ওই রাক্ষসীর গলায় ঝুলিয়ে দে। আমি বেঁচে যাই ওই গুন্ডাটার হাত থেকে। শার্নি, বিড়ালনি, গুন্ডারানি, ধুর কিসব বলছি আমি। তিশা বলে, কি গো, কি বলছি তোমাকে, শুনছো না নাকি? নীরা বলে, হুম বলো। তিশা বলে, কি তাহলে আমার কথাটা মিলে গেল তো? বাজিতে তাহলে আমারই জিত হলো। নীরা বলে, কিসের বাজি? তিশা বলে, আরে মনে নেই, আমি বলেছিলাম তোমাকে তুমি ভাইয়াকে ভালো না বেসে থাকতে পারবে না। কি মিলে গেল তো? নীরা বলে, কি যাতা বলছো? তিশা বলে, এখানে যাতার কি আছে? নীরা বলে, যাতা নয়তো কি? আমি কবে বললাম যে আমি তোমার ভাইকে ভালোবাসি? তিশা বলে, মানে কি বলছো তুমি? অন্তত আমার কাছে মিথ্যে বলো না তুমি। ভাইয়ের উপর তোমার ভালোবাসা আমি উপলব্ধি করছি। আচ্ছা আমার কথা বাদ দাও, আজ যা হলো তারপরেও তুমি কি করে বলো যে তুমি ভাইকে ভালোবাসো না? হাউ ইম্পসিবল ভাবি। নীরা কি বলবে সত্যি ভেবে পায় না। কারণ সত্যি নীরা আমাকে খুব ভালোবাসে, কিন্তু নীরার মধ্যে কোনো এক জড়তা কাজ করছে এই সত্যটা মেনে নিতে। নীরা কোনো কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ে। তিশা বলে, সত্যিটার কাছ থেকে পালাচ্ছ? নীরা বলে, পালাবো কেন? তিশা বলে, তা তুমি জানো। নীরা বলে, আমি মোটেই পালাচ্ছি না, আর আমি মিথ্যেও বলছি না। তিশা বলে, কি মিথ্যে বলছো না তুমি ভাবি? নীরা বলে, এইটা যে আমি তোমার ভাইকে ভালোবাসি না, আর কোনোদিন বাসতেও পারবো না। তিশা কিছু বলতে যাবে, ঠিক তখনই খেয়াল করে দেখে আমি দাঁড়িয়ে আছি। তিশা আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে আমি নীরার সব কথা শুনেছি। তিশা বলে, ভাই তুই কখন এলি? নীরা তিশার কথায় চমকে ওঠে, পিছন ঘুরে দেখে আমি দু হাতে প্যাকেট নিয়ে ছলছল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। আমার দিকে তাকিয়ে আমার দৃষ্টি দেখে নীরার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। নীরা কিছু বলতে যাবে তার আগেই আমি তিশার হাতে প্যাকেট ধরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসি। নীরা কিছু না বলে গাড়িতে উঠে বসে। আজ ওর কথায় আমার মনটা ভেঙে গেছে, সাথে তিশারও। নীরা বুঝতে পারে তিশাকে জব্দ করতে গিয়ে সে আমার মনে কষ্ট দিয়ে ফেলেছে। সে আজ বড় একটা গড়বড় করে ফেলেছে। পুরো রাস্তায় নীরার সাথে আমরা কেউ কথা বলিনি। নীরার খুব খারাপ লাগে। বাসায় এসে তিশা নীরার হাতে প্যাকেট ধরিয়ে দিয়ে রুমে চলে যায়। আমি একটা শুকনো হাসি দিয়ে বললাম, জান পাখি খেয়ে নাও, সব ঠান্ডা হয়ে যাবে। বলেই ভিতরে চলে যাই। এক মুহূর্ত দাঁড়াই না। নীরা আমার চলে যাবার দিকে তাকিয়ে থাকে। নীরা বলে, এই ছেলেটা আমাকে এত কেন ভালোবাসে? এতটা কষ্ট দেই আমি, তারপরও আমার উপর থেকে ওর ভালোবাসা একটুও কমে না। আমি তোমার যোগ্য না মিরাজ। তুমি কেন আমাকে ছেড়ে দিচ্ছ না? আমি কেন তোমাকে আপন করে নিতে পারছি না? কেন কেন? এদিকে মা নীরাকে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিরে মা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ভিতরে আয়। নীরা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। মা বলে, কিরে পাগলি, কাঁদছিস কেন তুই? চল আগে ভেতরে, তোর জন্য সারপ্রাইজ আছে। নীরা কাঁদতে কাঁদতে ভিতরে গিয়ে দেখে নীরার মা বাবা বসে আমার বাবার সাথে গল্প করছে। আমি আর তিশাও ওনাদের পাশে বসে আছি। নীরা দাঁড়িয়ে না থেকে দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে থাকে। নীরার বাবা বলে, ধুর পাগলি মেয়ে, কাঁদছিস কেন? নীরা ওর বাবাকে ছেড়ে ওর মাকে জড়িয়ে ধরে। মা বলে, দেখেছেন বেআইন, আপনার মেয়ে যেমন করে কাঁদছে, মনে হচ্ছে আমরা 3 বেলা আপনার মেয়েকে মারধর করি। নীরার মা বলে, থাক মা থাক, আর কাঁদিস না। নীরা বলে, আমি জানতাম তোমরা ভুল বুঝবে না আমাকে, বিশ্বাস করো মা। নীরার মা বলে, থাক মা, আর পুরনো কথা তুলতে হবে না, আমরাই ভুল ছিলাম। তোর সখী আমরা সখী, তুই যার কাছেই থাক ভালো থাক, এই দোয়াই করি। মা বলে, এই পাগলি মেয়ে, এবার তো কান্না থামা। আমি আর তোর বাবাই মিলে তোকে এত বড় একটা সারপ্রাইজ দিলাম, আর তুই কেঁদে ভাসিয়ে দিচ্ছিস। নীরা মাকে জড়িয়ে ধরল। মা আস্তে আস্তে নীরাকে বলে, কাঁদিস না মা, আমার জীবনের একমাত্র আশা তুই পূরণ করে দিয়েছিস। আমার ছেলেকে তুই আমার কাছে ফিরিয়ে দিয়েছিস। তোর জন্য আমরা এতটুকু করতেই পারি। যা, আর কাঁদিস না, কি এনেছিস সবাইকে খেতে দে। নীরার মা আমাকে বলে, বাবা মিরাজ, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, কি করব বলো, একমাত্র মেয়ে আমার। আমি বললাম, ছি ছি আন্টি, আপনি মাপ চাইবেন কেন? ভুলটা আমারই ছিল।
এরপর আরও কিছুক্ষণ গল্প সল্প করে নীরার মা বাবা চলে যায়। যাওয়ার সময় নীরাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নীরা আমাকে ছেড়ে যেতে চাইছে না। সেটা মা বুঝতে পেরে নীরাকে যেতে দেয়নি। সন্ধ্যার দিকে নীরা রুমে বসে আছে। তিশা বলে, আসতে পারি? নীরা বলে, হ্যাঁ আসো না, অনুমতি নেবার কি আছে। তিশা একটা খাম এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। নীরা বলে, আমাকে আপনি বলছো কেন? আর এটা কি? তিশা বলে, ব্যাংককের ফ্লাইটের টিকিট, আর এতে 1,00,000 টাকা আছে। নীরা বলে, এগুলো দিয়ে আমি কি করব? তিশা বলে, টাকা ফুরিয়ে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি পাঠিয়ে দেব। নীরা বলে, কি বলছো তুমি এসব? তিশা বলে, আর হ্যাঁ, আজ রাত 10টায় ফ্লাইট, আপনি প্যাকিং করে তৈরি থাকবেন। আমার ভাই আসার আগে আপনাকে এই বাড়ি থেকে আমার ভাই থেকে মুক্তি করে দেব। নীরা বলে, তুমি কেন করছো এসব? তিশা বলে, কেন আবার? বাজিতে হেরেছি তো। আর সত্য অনুযায়ী আপনাকে এই বাড়ি থেকে বের করতে আপনাকে সাহায্য করতে হবে, তাই না? নীরা বলে, তাড়িয়ে দিচ্ছ আমাকে? তিশা বলে, সেই স্পর্ধা আমার কোনোদিনও হবে না। তুমি চাইছো তাই, তুমি ভালো করেই জানো আমার ভাই তোমাকে কোনোদিনও ছাড়বে না। আর তুমি তো আমার ভাইকে ভালোই বাসো না, কোনোদিনও বাসতেও পারবে না। তুমি কেন আমার ভাইয়ের কাছে থেকে কষ্ট পাবে? তার থেকে বড় কথা, আমার ভাই তোমার অবহেলা সহ ঠিকই করবে, কিন্তু ওর মনটা ঠিকই আস্তে আস্তে ভেঙে যাবে। নীরা বলে, তোমার ভাই আমাকে ছাড়া থাকতে পারবে না। তিশা বলে, সেটা তোমার না ভাবলেও চলবে, বেশি কিছু হলে কি হবে, মরে যাবে। তিশার কথা শুনে নীরা তিশার গালে থাপ্পড় মেরে দেয়। নীরা বলে, সাহস কি করে হয় তোমার এসব কথা বলার? কোথাও যাব না আমি, বলেই টিকিটটা ছিঁড়ে ফেলে দেয়। তিশা বলে, এতই যখন ভালোবাসো তো মুখে স্বীকার করো না কেন? কেন আমার ভাইটাকে এত কষ্ট দিচ্ছ? তিশার কথা শুনে নীরা তিশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। নীরা বলে, আই এম সরি তিশু, প্লিজ ফরগিভ মি। আমি তোমার ভাইকে বড্ড ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ এরকম কথা আর কখনো বলো না। তোমার কাছে অনুরোধ আমার, আমাকে যেতে বলো না। তিশা বলে, ভাবি কেঁদো না, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কাঁদাতে চাইনি। নীরা বলে, তোমার ভাই আমাকে অনেক ভালোবাসে, আমি এ ভালোবাসা অবহেলা করতে পারিনি, বড্ড ভালোবাসি ওকে আমি। ওর রাগ, ওর বকা, ওর জোর করে অধিকার খাটানো, ওর হাতের মার, তারপর আবার আদর করে দেওয়া, ওর সবকিছুকে ভালোবাসি আমি। ওর এই অদ্ভুত ভালোবাসার জালে আমি আটকে গেছি, ও আমার অভ্যাস হয়ে গেছে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তিশা বলে, এত ভালোবাসো তো আমার ভাইকে এত কষ্ট কেন দাও? নীরা বলে, আমি কিছুতেই বলতে পারি না, ও আমার জীবনের চাবি হয়ে গেছে, তোমাকে বোঝাতে পারবো না। আমার মধ্যে একটা জড়তা কাজ করে, বিশ্বাস করো আমি ওকে কষ্ট দিতে চাই না, কিন্তু তাও বারবার কষ্ট দিয়ে ফেলি। তিশা বলে, ভাবি আজ আমি অনেক খুশি, তুমি যে আমার ভাইকে এত ভালোবাসো তা জেনে। কখনো ছেড়ে যেও না ওকে, তুমি টাইম নাও, ভাইয়ের কাছে নিজেকে ফ্রি করো, ভাইয়াকে বোঝার চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবে। এমন সময় মা বলে, কিরে তোরা কিসের গুজুর গুজুর করছিস তখন থেকে? চল বাহিরে, আমি এত কষ্ট করে পিঠা বানালাম, আর তোদের বাবাইও বসে আছে না খেয়ে তোদের জন্য। তিশা বলে, মামনি চলো। নীরা বলে, একটু পরে গেলে হয় না? আপনার ছেলেকে। কথা শেষ হবার আগেই তিশা বলে, মামনি চলো, ভাইয়া আসুক তারপরে খাবো, ততক্ষণে সব রেডি করি। এই বলে তিশা আর মা চলে গেল। নীরা আমাকে ফোন করলো, একবার রিং হওয়াতেই আমি ফোন রিসিভ করি। নীরা বলে, হ্যালো। আমি বললাম, হ্যাঁ জান পাখি বলো। নীরা মনে মনে বলে, এই ছেলেটা আমাকে এই নামে ডেকেই মেরে দিয়েছে। নীরা বলে, ব্যস্ত আছেন? আমি বললাম, একদম না। নীরা বলে, ও। আমি বললাম, নির্পাখি। নীরা বলে, আমি বললাম, কিছু বলবে? নীরা বলে, না আসলে হ্যাঁ। আমি বললাম, কি হয়েছে জান পাখি বলো, কেউ কিছু বলেছে? নীরা বলে, না না, কেউ কিছু বলেনি। আমি বললাম, তো কিছু লাগবে? নীরা বলে, না। আমি বললাম, তাহলে? নীরা বলে, না আসলে এখন বাসায় আসতে পারবেন? আমি বললাম, কেন? নীরা বলে, আসলে বাবাই আসতে বলল। আমি বললাম, না ব্যস্ত আছি, যেতে পারবো না। নীরা বলে, আসলে সবার ভালো লাগতো। আমি বললাম, ওকে দেখছি। নীরা বলে, ওকে। আমি বললাম, নির্পাখি? নীরা বলে, আমি বললাম, কিছু না। নীরা বলে, কেন বলেন? আমি বললাম, না কিছু না, রাখছি। নীরা বলে, এরপর আমি ফোনটা রেখে দিই। নীরা বলে, এই ছেলেটা কিছু একটা বলতে চাইলো, বললো না কেন? আসুক আজ, দেখাচ্ছি মজা। একটু পরে আমি আসলাম সবার জন্য সামথিং খাবার নিয়ে। মা আমার হাতে খাবারের প্যাকেট দেখে বলে, বাবা তুই যে এগুলো আনলি সবাই তো এটাই খাবে, কিন্তু আমি যে কষ্ট করে এগুলো বানালাম এগুলো খাবে কে? নীরা বলে, কেন মামনি, সবাই খাবে। আমি বললাম, আমার ভালো লাগছে না, তোমরা খাও। বাবা বলে, কেন রে, শরীর খারাপ নাকি? আমি বললাম, না কিছু না, এমনিতেই। আমার কথা শুনে নীরা খাবারের প্লেট তুলে এনে আমার হাতে দেয়। নীরা বলে, থালা যেন ফাঁকা হয়ে যায়। আমি কিছু না বলে খাওয়া শুরু করি। খেতে খেতে ভাবতে থাকি, তুমি কি সত্যিই আমাকে কোনোদিন ভালোবাসবে না? নির্পাখি, কেন বুঝো না আমাকে? সত্যি অনেক ভালোবাসি তোমাকে। তুমি আমাকে যতই অবহেলা করো তাও আমি তোমাকে ভালোবাসবো। আমার রক্তে মিশে গেছো তুমি। তোমাকে কি করে আলাদা করি বলো? তোমাকে আলাদা করতে গেলে যে আমাকে মরতে হবে। দেখি আমার ভালোবাসা জিতে নাকি তোমার অবহেলা। রাতে নীরা রুমে এসে আমাকে দেখতে পায় না, সারা বাড়ি খুঁজেও কোথাও পায় না। হুট করে নীরা বাগানের দিকে দৌড়ে আসে। নীরার ধারণাই ঠিক, আমি আমার আম্মুর কবরের পাশে চুপটি করে বসে আছি। নীরা আমার কাছে এসে দাঁড়ায়। নীরা বলে, আপনি এখানে এত রাতে কি করছেন? আমি বললাম, এমনিতেই মায়ের কথা মনে হলো তাই। এই কথা শুনে নীরা আবার দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। আমি নীরা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। একটু পর নীরা মামুনিকে টানতে টানতে আমার সামনে নিয়ে আসে।
ওদের পিছে পিছে তিশা আর বাবাও আসে। নীরা আমার পাশে বসে কাঁধে হাত দেয়। নীরা বলে, মায়ের কোনো তুলনা হয় না, মা তো মাই হয়। মা কখনো কোনো বর্ণের হয় না, সৎ মা, আপন মা, যেমনই হোক, মা তো মাই। এক মাকে হারিয়েছেন, আরেক মা আছে। সবকিছু ভুলে গিয়ে এই মায়ের কাছে নিজের কষ্টটা মেলে ধরেন, দেখবেন নিজেকে আর একা মনে হবে না। মা বলে, কি হয়েছে বাবা, আমাকে বল। আমি মাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠি। আমার কান্না দেখে মাও কেঁদে ওঠে। বাবা আমাদের কাছে আসতে চাইলে নীরা বাধা দেয়। নীরা বলে, থাক বাবাই, ওদের আজ মন খুলে কাঁদতে দিন। অনেক কষ্ট জমে আছে ওদের মাঝে, আজ সব কষ্ট দূর করে নিক। আমি কান্না করতে করতে বললাম, কেন তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো মা, কেন? মা বলে, আমি দেইনি বাবা, তুই নিজেই আমার কাছ থেকে দূরে সরে গেছিস। আমি বললাম, ছোটরা তো ভুল করেই, তুমি কেন আমাকে শাসন করনি বলো? কেন আমাকে দূরে সরে যেতে দিয়েছো? কেন বলনি মিরাজ কাজটা ভুল? কেন বলনি? আমি কত কষ্ট পেয়েছি জানো? মা বলে, কষ্ট তুই একা পাসনি বাবা, আমিও ঠিক ততটাই কষ্ট পেয়েছি যতটা তুই পেয়েছিস। আমি বললাম, আর কখনো আমাকে একা করে দেবে না মা, ভুল করলে বকবে, শাসন করবে, ভালোবাসবে আমাকে, কখনো ছেড়ে যেও না মা, আমি অনেক একা, কেউ ভালোবাসে না আমাকে, এই দুনিয়াতে আমি বড্ড একা। আমার এই কথাগুলো নীরার বুকে তীরের মতো বাঁধে, কারণ আমার বুকে যে এত কষ্ট জমিয়ে রেখেছি, এত একা অনুভব করি নিজেকে, নীরা তা জানতোই না। কিন্তু নীরা আমাকে এত ভালোবাসার পরেও নিজের মুখে স্বীকার করে না। মা বলে, এই ছেলে, বাজে কথা আর দুবার বলবি না। কে বলেছ তুই একা? আমরা আছি না, আমরা অনেক ভালোবাসি তোকে। তিশা কান্না করতে করতে বলে, আমি অনেক ভালোবাসি তোকে ভাই, বলেই আমাকে জড়িয়ে ধরে। বাবা বলে, আর আমিও। এদিকে নীরা কিছু না বলে বাসায় চলে যায়। এই ব্যবহারে আমি আরো কষ্ট পাই। নীরা দৌড়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে নীরা চেঁচিয়ে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি মিরাজ, অনেক বেশি ভালোবাসি, বলেই নীরা কাঁদতে শুরু করে। অনেকক্ষণ পর রুমে এসে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। নীরা আমার পাশে বসে আনমনে আমার দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কান্নার আওয়াজ শুনে আমি ধরপড়িয়ে উঠে বসি। ওকে এভাবে কান্না করতে দেখে খুব অবাক হলাম। হঠাৎ মেয়েটা কান্না করছে কেন? আমার জানা মতো আমি তো ওকে কোনো কষ্ট দেইনি। আমি বললাম, কি হয়েছে নীর, কাঁদছো কেন? আমার কথা শুনে নীরা আরো জোরে কেঁদে ওঠে। আমি এবার নীরাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেই। আমি বললাম, কি হয়েছে জান, আমি কি আবার কষ্ট দিয়েছি তোমাকে? কাঁদছো কেন? এভাবে কেঁদো না প্লিজ, তোমার কান্না আমার সহ হয় না। নীরা বলে, কিছু না, এমনি। আমি বললাম, আমাকে মিথ্যে বলো না জান পাখি, আমি তোমাকে বুঝি তো, কি হয়েছে বলো। নীরা বলে, ঘুমাবো, আমার ভালো লাগছে না। নীরার কথা শুনে আমি ওকে ছেড়ে দেই। নীরা বিছানার এক পাশে শুয়ে পড়লো, আর আমি চুপটি করে আরেক পাশে শুয়ে পড়লাম। কিন্তু আমার মন মানছে না, ওকে বুকে টেনে নিতে খুব ইচ্ছে করছে। হঠাৎ এক ঝটকায় নীরাকে টেনে কাছে নিলাম। ওর হাতের উপর শুয়ে ওকে জড়িয়ে ধরি। ওর কপালে আলতো করে চুমো দেই। ধীরে ধীরে ওর ভিজা চোখ দুটোকে আলতো করে করে কিস করতে থাকি। তাতেই ওর নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে। সে আমার চুলের মুঠি ধরে টেনে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। ওর কিস করার অনুভূতিটা অন্যরকম এক শিহরণ জাগায়, আমাকে আকৃষ্ট করে ওর প্রতি। নীরা চোখ বন্ধ করে কিস করেই যাচ্ছে, কিন্তু আমার অনুভূতিটা অন্যদিকে মোড় দেওয়ার আগেই আমি ওকে ছেড়ে দিলাম। ওর কপালে আলতো করে কিস করে বললাম, আই লাভ ইউ জান পাখি, রাত অনেক হলো, ঘুমিয়ে পড়ো। এই বলে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে ঘুমিয়ে পড়ি। নীরা মনে মনে খুব খুশি হয়, কারণ আমাকে এভাবে জড়িয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে নীরার। ও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে নীরা আমার আগেই ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। এমন সময় তিশা এসে ডাকতে শুরু করে। তিশা বলে, ভাবি উঠেছো? তিশার ডাকে নীরা দরজা খুলে দেয়। নীরা বলে, হ্যাঁ, এত সকালে কি হয়েছে? তিশা বলে, চলো ড্রয়িং রুমে, দেখো কে এসেছে। নীরা বলে, এত সকালে কে এসেছে? তিশা বলে, গেলেই দেখবে। নীরা বলে, আচ্ছা চলো। এই বলে ওরা দুজন ড্রয়িং রুমে যায়। ওখানে গিয়েই নীরার মাথায় আকাশ ভেঙে পড়লো। বিস্ফারিত চোখে চেয়ে থাকে মানুষটার দিকে। নীরা ভাবতে পারছে না এই মানুষটা এখানে কেন, তাও আবার এই অবস্থায়। নীরার টেনশন বেড়ে গেল, কি করবে ভেবে পাচ্ছে না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। অনেকদিন ধরে ভাবছি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কিন্তু সময় হয়ে ওঠে না, তবে আজ বলবো। প্রথমে আমি আমার নামটা আপনাদেরকে বলি। আমার নাম নুসরাত জাহান কাজল। আমি ফ্যামিলির সাথে দুবাই থাকি, দুবাইতেই জব করি। 9 ঘন্টা ডিউটি করার পর যেটুকু সময় পাই তখনই আপনাদের জন্য ভিডিও বানাই। তাই প্রতিদিন ভিডিও দেওয়া হয় না। অনেকেই আমাকে কমেন্ট করে প্রতিদিন কেন ভিডিও দেই না। আসলে গল্প লেখা, সেটা ভয়েস রেকর্ডিং করা, তারপর সেটাকে এডিট করা এক হাতে একদিনে হয়ে ওঠে না। তার সাথে তো জব আছেই। তবে আমি চেষ্টা করি একদিন পর একদিন ভিডিও ছাড়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই গল্পটা অনেক লম্বা হয়ে গেছে, তবে শেষের পথে। এই গল্পের আসল ভিলেন এখনো এন্ট্রি হয়নি। সে হলো মিরাজের ফুপু, তার সাথে মনিরা তো আছেই। এত অপমান হওয়ার পর সে কি এমনি এমনি ছেড়ে দেবে নীরাকে? লাস্ট মোমেন্ট পর্যন্ত সাথে থাকুন আর গল্পটা উপভোগ করুন। এই গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।